প্রতীক ভাই, জিএসএল আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশে এর আগে দল পাঠাতে এবং সেখানে কিন্তু বাংলাদেশের রংপুর রাইডার্স কিন্তু মোটামুটি 2-3 বার কিন্তু কম্পিট করেছে এবং একবার শিরোপাও নিয়েছে। এবার কিন্তু বাংলাদেশ থেকে জিএসএল এ কোনো টিম যায়নি, কিন্তু বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করছেন পারভেজ হোসেন ইমন এবং উনি এক ম্যাচে কিন্তু 29 রান করেছেন এবং মোটামুটি ভালো একটা ফর্মে আছেন। ওনার দল লাহোর কালান্দার্স এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে, 3 ম্যাচে 2টা জয়। এখন পয়েন্ট টেবিলের টপের কথা যদি বলি, 3 ম্যাচে 3টা জয় নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স কিন্তু টপ করছেন আর কি। তো এই জায়গাটা নিয়ে যদি আমি আপনার কাছে জানতে চাই, কেমন খেলছেন পারভেজ হোসেন ইমন এবং জিএসএল কেমন দেখছেন? আসলে বাংলাদেশে কোনো টিম থাকলে টুর্নামেন্টটা হয়তো আমরা আরো অনেক বেশি ফলো করতাম। রংপুর রাইডার্স লাস্ট 2টো আসর খেলেছে। প্রথম আসরে তো শিরোপা আমরা জয়লাভ করেছি, সেকেন্ড আসরে আমরা রানার্স আপ হয়েছি। সো বাংলাদেশের কিন্তু একটা ভালো পজিশন রয়েছে এই টুর্নামেন্টটাতে এবং অনেকটা প্রতীকী অর্থে বলতে গেলেও এবার লাহোর কালান্দার্স কিন্তু বেশ ভালো করছে এবং সেখানে পারভেজ হোসেন ইমন ক্রুশাল রোল প্লে করছেন। 3 ম্যাচে 71 রান এবং শায়াম হোসেন পাটোয়ার ইজ এক্সপেক্টেড টু জয়েন লাহোর কালান্দার্স। সো সেখানে বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা আরও বাড়বে। এখন যদি আমরা টিম ওয়াইজ কথা বলি, দেখেন পার্থ স্কচার্সের একটা দল এখানে এসেছে, বাট এটা মেয়ারলি পার্থ স্কচার্সের মেইন টিম। এখানে আপনি দেখবেন যে একাডেমি প্লেয়ার কিছু রয়েছে বা ইরেগুলার যারা বিবিএল এ থাকেন সেই প্লেয়ারগুলো রয়েছেন। আপনি এখানে দেখবেন জশ ইংলিশ নেই, এখানে কুপার কনলি নেই। সো বেশ কিছু কি প্লেয়ার আসলে মিসিং রয়েছে এবং উসমান খান খেলছেন পার্থের হয়ে, আন্দ্রে ফ্লেচার রয়েছেন পার্থের হয়ে। তো এইখানে আমার মনে হয় পার্থের যে সুনামটা রয়েছে বিবিএল এ, ওই জিনিসটা আসলে ক্যারি ফরওয়ার্ড করতে তারা পারেনি। হ্যাঁ, এবং হোবার্ট হারিকেন্সেরও কিন্তু আমরা একই রকমের অবস্থা দেখেছিলাম লাস্টবার যারা খেলেছিলেন, সেখানে মিচ ওয়েন থেকে শুরু করে বেশ কিছু কি প্লেয়ার আসলে মিসিং ছিল। তো অস্ট্রেলিয়া বা বিবিএল জিএসএল একটা টিম পাঠাচ্ছে, বাট আমার মনে হয় টুর্নামেন্টটা আর আকর্ষণীয় হতো যদি এটা তাদের মেইন স্ট্রেংথ স্কোয়াডটা থাকতো, অনেক বেটার হতো। আপনি এখন বাকি দুটো টিম যেটা বলে থাকি, ডেজার্ট ভাইপার্স এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ডেজার্ট ভাইপার্সের ব্যাটিংটা কিন্তু দুর্দান্ত। আপনি আন্দ্রেস হাউস থেকে শুরু করে বেশ কিছু কোয়ালিটি ব্যাটার আসলে ডেজার্ট ভাইপার্সে দেখতে পারবেন। যেটা তাদের ভোগাচ্ছে সেটা হচ্ছে ডেথ বোলিং। এখানে তাদের ইউই বেস্ট কিছু লোকাল বোলার্স রয়েছে, ব্যাটিংয়ে বেশ কিছু বিদেশি তারকা থাকলেও ডেজার্ট ভাইপার্সের এই ডেথ বোলিং এর জন্য তারা কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে অনেকটা জেতা একটা ম্যাচ, মানে একদম ক্লোজ ম্যাচ, এটা তারা আসলে বের করে আনতে পারেনি। তো আমার মনে হয় ডেজার্ট ভাইপার যদি ম্যাচটা জিততে পারতো টুর্নামেন্টটা অনেক জমজমাট হতো। ন্যাথান স্মিথ রয়েছেন কিউই অলরাউন্ডার ডেজার্ট ভাইপার্সে, বাট তাকে সঙ্গ দেওয়ার মতো কোয়ালিটি ফাস্ট বোলার এখানে অভাব রয়েছে। তো আপনি যদি এখন স্কোয়াডের কথা দেখেন, এই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসও কিন্তু অনেকটা ব্যাটিং নির্ভরই টিম। আপনি সেখানে হাসান খানের কথা বলতে পারেন, সঞ্জয় কৃষ্ণমূর্তির কথা বলতে পারেন, প্রিটোরিয়াস রয়েছেন, হাম্মাদ আজম রয়েছেন। তারা সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করছে, কিন্তু ইয়েট এই যে বোলিংটা ভোগাচ্ছে। সো 5টি টিম যারা রয়েছে তাদের মধ্যে ইউই এবং ইউএসএ বেস্ট যে দুটো টিম, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং ডেজার্ট ভাইপার্স, তাদের বোলিংটার জন্য আমার মনে হয় যে তাদের আসলে ফাইনাল খেলাটা কঠিন হয়ে যাবে। আলটিমেটলি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং লাহোর কালান্দার্স আসলে টুর্নামেন্টটা খেলবে এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ইন টার্মস অফ প্লেয়ার ক্যাপাবিলিটি আসলে যোজন ব্যবধানে এগিয়ে, সেটা কিন্তু আপনি লাহোর আর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ম্যাচটা দেখলে বুঝতে পারবেন। এখানে রংপুর রাইডার্স যদি এবারই রিপ্রেজেন্ট করতে পারতো, আমার মনে হয় এক্ষেত্রে একটা বেটার ফাইট গায়ানাকে তারা দিতে সক্ষম হতো। এখন আমার মনে হচ্ছে ফাইনালটি 2 দলের মধ্যে হবে এবং গায়ানা হয়তো দ্বিতীয়বারের মতো জিএসএল এর শিরোপাটা নিতে যাচ্ছে। আমরা আসলে শিরোপা যাই হোক, খেলাটা ভালো হোক এবং আমাদের রিপ্রেজেন্ট যিনি করছেন পারভেজ হোসেন ইমন, ওনার আরো বেশি ম্যাচ পাক এবং উনি আরো ভালো ব্যাটিং করুক, এটা হচ্ছে আমাদের। এবং আমি এক্সপেক্ট করব যে মিডল অর্ডারে যখন থেকে পারভেজ হোসেন ইমন নিয়মিত ব্যাট করছেন, ফাস্ট বোলিং এর বিরুদ্ধে তার উইকনেসটা কিন্তু একটু স্পষ্ট হচ্ছে। যদিও লাস্ট যে ম্যাচটা ছিল সেখানে উনি দুর্দান্ত দুটো শট খেলেছেন এগেইনস্ট ফাস্ট বোলার্স। একটা লং অনের মাথার উপর দিয়ে একটা শর্টার লেন ডেলিভারি, ফ্রন্ট ফুটে এই শটটা উনি কিভাবে এক্সিকিউট করলেন, এটা এক্সিকিউট করতে কিন্তু স্কিল লাগে। সো কোয়ালিটি ফাস্ট বোলিং এর এগেইনস্টে উনি স্কোর করতে পারেন, এটা উনি প্রমাণ দিয়েছেন। কিছু শট দেখলে আসলে বোঝা যায় যে এটা সকলের পক্ষে খেলা সম্ভব না, হ্যাঁ, কিন্তু ওনাকে আসলে একটু কাজ করতে হবে। আমার মনে হয় সেই ক্ষেত্রে উনি একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে আবির্ভূত হবেন। কজ এখন অনেক আনঅর্থোডক্স খেলা হয়, আপনি পাওয়ার প্লে শুরুতে যে শুধু ফাস্ট বোলার বোলিং করবে, মিড ওভার্সে শুধু স্পিনাররা করবে এমন নয়। যখন আসলে পারভেজ হোসেন ইমন আসছেন, তাকে আসলে যেই রোলটার জন্য সেট করা হয়েছিল যে স্পিনারকে চার্জ করা, ওটা উনি
ভালো করতে পারছেন, কিন্তু অপোনেন্টও তো আসলে এখন স্টাডি করে। পারভেজ হোসেন ইমন মিডল ওভারে আসলো, একজন তার ফাস্ট weakness নিয়ে বোলারকে কাজ করলে তাকে এক অবশ্যই পাশ থেকে পেছনে আসলে চালু করে দেওয়া হয় এবং তার উইকেটটা কিন্তু নিয়ে নেওয়া যাচ্ছে। সো এই জায়গাটা কাজ করতে পারলে আমাদের ন্যাশনাল সার্কিট অনেক লাভবান হবে। হোপফুলি তিনি এটা নিয়ে কাজ করবেন এবং আশা করি তিনি এই টুর্নামেন্টেও ভালো কিছু আমাদেরকে দিতে পারবেন। দর্শক, লঙ্কান প্রিমিয়ার লিগ চলছে এবং এখানে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ার এখানে খেলছেন এবং শুধু খেলছেন না, তারা ভালো পারফর্মও করছেন। আমরা প্রত্যেকবার কাছে জানতে চাইবো এলপিএল কেমন দেখছেন এবং বাংলাদেশে যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের পারফরমেন্স এবং ওভারঅল কেমন এলপিএল যাচ্ছে বলেন। বাংলাদেশি প্লেয়াররা বেশ ভালো পারফর্ম করছেন। আপনি যদি সোহানের কথা বলেন, তাহিদ হৃদয়ের কথা বলেন, হাসান মাহমুদ, তাদের পারফরমেন্স আসলে খুবই ভালো ছিল। সাকিব আল হাসান বল হাতে ভালো করছেন, বাট ব্যাট হাতে অ্যাডিকুয়েট চান্স আসলে উনি সুযোগই পাচ্ছেন পাচ্ছেন না ইনফ্যাক্ট হ্যাঁ। যদি বলি। আসলে সাকিব আল হাসানের রাইট না ব্যাটিং ফর্মের কথা চিন্তা করে অনেক নিচে আসলে তাকে নামানো হচ্ছে। টি-20 ক্রিকেটে এই পজিশনে আপনি খুব বেশি ব্যাট করার সুযোগ পাবেন না। অ্যাপার্ট ফ্রম দ্যাট এলপিএল এর আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, যে কোয়ালিটি ফরেন প্লেয়ার্স বিপিএল এ যেটার আমরা অভাব দেখি Missing ছিল। আপনি যদি দেখেন কিছু প্লেয়ার্স রয়েছে, লিজার্ড উইলিয়ামস সাউথ আফ্রিকার, শাহিন শাহ আফ্রিদি ফ্রম পাকিস্তান, বেন ম্যাকডারমট ফ্রম অস্ট্রেলিয়া, এই টাইপের প্লেয়াররা ফুল টাইম খেলছে এলপিএল এ। আমরা যেটা করি যে প্লে অফে এসে ওই একটা দুটো ম্যাচের জন্য স্যাম বিলিংস, মঈন আলী এরকম কিছু প্লেয়ার নিয়ে এসে আসলে আমাদের টুর্নামেন্টটা ক্লোজ আউট করার চেষ্টা করি। তো এলপিএল থেকে যদি আমরা এই জিনিসটা শিক্ষা নিতে পারি যে কিছু কোয়ালিটি ফরেনার্স আনা, এবং আপনি দেখবেন যে বিজয় শঙ্কর এবং পীয়ূষ চাওলাও কিন্তু খেলছেন। বিজয় শঙ্কর রিসেন্টলি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, বাট ইয়েট এই যে ইন্ডিয়ান প্লেয়ারের উপস্থিতি কিন্তু টুর্নামেন্টের রংটা আরেকটু বাড়িয়ে বাড়িয়েছে। তো এই দিক থেকে চিন্তা করলে এলপিএল এর আয়োজন আমার কাছে লাস্ট বিপিএল এর থেকে বেটার মনে হয়েছে। আর বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স আসলে দুর্দান্ত। সোহান এবং তাহিদ হৃদয়ের ইনিংসটা পার্টিকুলারলি বলতে গেলে বেশ ভালো ছিল। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এলপিএল এ আমার কাছে অন্যতম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে দর্শক ভর্তি গ্যালারি, যেটা বাংলাদেশের বিপিএল এ প্রচন্ডভাবে আমরা মিস করি। ফাঁকা মাঠে খেলা হয় এবং আমি মোরালেস এলপিএল দেখছি বাংলাদেশি প্লেয়ারদের জন্য এবং আমি মোটামুটি ম্যাক্সিমাম টাইমে দেখি কিন্তু গ্যালারিতে প্রচুর দর্শক। এবং আজকে যেটা বলা হচ্ছে, আজকে ফুল হাউস টিকিট অলরেডি সোল্ড হয়ে গেছে গতকালকের খেলায় আমি শুনছিলাম। সো দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই বাংলাদেশে যারা খেলছেন তাদের একটু সামারাইজ। নুরুল হাসান সোহান একটা ম্যাচ পেয়েছেন, উনি এক ম্যাচে 29 রান করেছেন, যেখানে আসলে যদি বলি যে উনি মানে 5টি চার একটি ছক্কার মার ছিল ওনার। মেহেদী হাসান মিরাজ আসলে খুব বেশি ভালো ব্যাটিং করেনি, বাট বোলিং এবং ব্যাটিং মিলে মোটামুটি অলরাউন্ড পারফরমেন্সের দিকে ওনার কথা যদি বলি। কলম্বো ক্যাপসে খেলছেন হাসান মাহমুদ, উনি 3টে ম্যাচই খেলেছেন, এরপরে উনি বাংলাদেশের টেস্ট সিরিজের জন্য চলে এসেছেন। উনি টোটাল 3 ম্যাচে 5টা উইকেট নিয়েছেন এবং মোরালেস ভালো বোলিংও করেছেন উনি। এবং এই যে ডেথ ওভারে ইয়র্কার করা, হাসারাঙ্গের ডিসমিসালটা যদি দেখেন দুর্দান্ত ডেলিভারি ছিল। সো এই জন্য কিন্তু আমি বারবার বলছিলাম যে হোয়াইট বল ক্রিকেটে, বিশেষ করে 50 ওভার ক্রিকেটে হাসান মাহমুদকে ইনক্লুড করা যায় কিনা। এছাড়া তাহিদ হৃদয়ের গতকালকের যে আমরা লাস্ট ম্যাচটা দেখলাম সেখানেও কিন্তু আসলে দুর্দান্ত ছিল। মানে শাহনাজ দাহানিরে একেবারে মনে হয় 26-27 রান নিয়েছেন, যেটা আসলে দাহানিও কল্পনার বাইরে ছিল। এই ইনিংসটা নিয়ে আমি একটু বলতে চাই। দেখেন এলপিএল এর হৃদয় যখন প্রথমবার খেলেন তখন কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত করেছিলেন, পরবর্তীতে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা স্ট্রাগল করতে দেখেছি, এবারও ভালো করছেন। এখন দেখেন এলপিএল ইজ নট ওয়ান অফ দ্য মানে মোস্ট পপুলার লিগস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং এখানে যদি আপনি বোলিংয়ের কোয়ালিটি দেখেন সেখানে কিছু বিদেশি কোয়ালিটি থাকলেও বোলিং অ্যাটাকটা কিন্তু আমার কাছে বিলো পারি মনে হয়। তো ব্যাটার্স লাইক নুরুল হাসান সোহান, তাহিদ হৃদয়, দে উইল হ্যাভ রিলেটিভলি গুড টাইম ওভার হিয়ার। এটা অনুমেয়, কজ তারা যেই ধরনের ক্রিকেটটা খেলতে পছন্দ করে বোলাররা সেই ধরনের ডেলিভারিগুলো অফার করে। বাংলাদেশের ঘরোয়া লিগের মতোই কিন্তু একটু বেটার। আপনি দেখবেন যে নুরুল হাসান সোহান যে ইনিংসটা খেলেছেন সেখানে গুলবাদিন নাইব 2 ওভার বোলিং করেছেন। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম বোলার পাবেন না। দাহানি এখন পাকিস্তান ক্রিকেটে অফ, যেখানে আসলে তাহিদ হৃদয় খুব ভালো খেলেছেন, যদিও ভালো খেললে ভালো বলতে হয়। বাট এই ইনিংসটাতে যদি আসি, আপনি তাহিদ হৃদয়ের প্রথম ছক্কাটা যদি দেখেন, এই বলটা মারারই ছিল, একদম বডি বরাবর করা বল, এবং ইট ওয়াজ নট আ বাউন্সার বা নিদার আ বাউন্সার অর নট আ গুড লেন ডেলিভারি। একদম ধরেন এটা মারার জন্য রেডি ছিল, জাস্ট উনি শটটা খেলেছেন। এবং আপনি যদি ফিল্ড পজিশনটা দেখেন, শর্ট ফাইন লেগ ছিল, সেখানে বাউন্ডারিতে লেগ সাইডে কোনো ফিল্ডার ছিল না, ইয়েট কিন্তু বলটা দিয়েছেন অন দ্যাট এরিয়া।
তাহলে এখানে আপনি মার খাবেন। পরে ডেলিভারিটা ছিল আপনি ইয়র্কার করতে যে হাফ ভলিতে বল করেছেন, লং রানের উপর দিয়ে ডিসপ্যাচড হয়েছেন, বাট থার্ড যে বলটা ছিল ওয়াইড ইয়র্কার, এইটা তাওহিদ হৃদয় যেইভাবে ডিসপ্যাচ করলেন 6টা যেটা হলো, এবং এটার জন্য আসলে হ্যাটস অফ টু হিম। মানে এই শট আমরা শান্ত আইপিএল এ ইন্ডিয়ান ঘরোয়া কিছু ব্যাটারদের কাছ থেকে দেখে থাকি, একদম প্রপার এক্সিকিউশন যদি বলে থাকি, ব্লক হলে যে বল করাটা, এটা আপনি ধরেন ডিগ আউট করলেও হাইস্ট 1 বা 2 রান নিতে পারেন, কিন্তু সেখানে তাওহিদ হৃদয় মাথার উপর দিয়ে স্কয়ার অফ দ্য বাউন্ডারি যেভাবে ডিসপ্যাচ করলেন, এটা কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে। সো উনি এটাতে একটা লাইফও পেয়েছিলেন এরপরে বলে। তো 3টা 6 আসলে হয়ে গিয়েছে, মোমেন্টাম শিফট হয়ে গেছে, এবং তাওহিদ হৃদয়কে নামানোই হয়েছিল সবার শেষে। 8 বলে 31 রান করেছেন সম্ভবত, বলই পেয়েছেন কয়টা, তার মধ্যে প্রথম 3টা বলে 6 মেরেছেন। সো জিনিসটা আপনাকে ওভাবে দেখতে হবে, প্রথম যে 2টো 6 হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি এরকম লেন্থে বল পাবেন না। সো যখন আপনি একটা গ্রুভে চলে আসবেন, মোমেন্টাম পাবেন, তখন আপনি কিন্তু যে কোনো জায়গার বল ডিসপ্যাচ করতে পারবেন, যেটা তাওহিদ হৃদয় করতে পেরেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে প্রথম 2টা বল সিঙ্গেল হওয়ার পর ওই লেন্থের বলটা যেটা উনি 6 মেরেছেন, এটা কঠিন হতো। সো আমাদের আসলে দুটো দিকই দেখতে হবে, ভালোকে ভালো বলবো, বাট কেন খুব বেশি ভালো পারফরমেন্স হচ্ছে সেটা আসলে একটু মাথায় রাখতে হবে। এটা নিয়েও আমরা হয়তো আবার কথা বলবো এই টুর্নামেন্ট শেষে। তাহিদ হৃদয়ের পরে যদি আমরা বলি সাকিব আল হাসানের কথা আমরা বলছি, আমি ট্রুলি যদি বলি এখনো পর্যন্ত সাকিবের বোলিংটা দেখতে ভালো লাগে। ওই ভোরবেলা বলেন, রাত্রেবেলা বলেন, যখনই খেলা হয় না কেন সাকিবের বোলিং দেখার জন্য ওই টাইমটা আমরা বের করি এখনো পর্যন্ত, যারা দর্শক ফ্যান আছেন। সাকিব আল হাসান আমরা দেখেছি যে 4 ম্যাচ খেলেছেন, উনি রান খুব একটা করেননি, 17 রান করেছেন এবং 4টা উইকেট পেয়েছেন উনি। এবং আমরা যদি এলপিএল এর কথা বলি, পয়েন্ট টেবিলের জায়গাটা একটু আপনার দর্শকদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গল এখনো পর্যন্ত 6 ম্যাচে 4টা ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে, জাফনা সেকেন্ড পজিশনে, কলম্বো থার্ড পজিশনে, ডাম্বুলা আছেন 4th এবং ক্যান্ডি আছে একদম লাস্ট পজিশনে, এবং টপ 4 টিমই আসলে কোয়ালিফাই করছেন। তো অনেক বেশি কম্পিটিটিভের কিছু নেই আমার কাছে যেটা মনে হচ্ছে। সো আপনার কাছে একবার সংক্ষেপে যদি বলি যে আসলে বাংলাদেশিদের পারফরমেন্স নিয়ে আমরা কথা বললাম, এই লিগটাতে পারফর্ম করে বাংলাদেশিদের জন্য কতটুকু বেটার আপনি মনে করেন? অবশ্যই অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে খেলা হচ্ছে, আপনি যখন রান করবেন তখন আপনি হাই অন কনফিডেন্স থাকবেন, অনেক কোয়ালিটি ব্যাটার্স রয়েছেন এখানে, তাদের সাথে আপনি পয়েন্ট অফ ভিউ শেয়ার করবেন, বড় ম্যাচ কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এবং আমরা দেখেছি যে কিছু নকআউট টুর্নামেন্টের নকআউট ফেজে গিয়ে আমরা আসলে হোঁচট খেয়েছি, ছোটখাটো টোটাল চেস ডাউন করতে পারি, ফিনিশিং এর একটা বড়, হ্যাঁ, তো সেই জায়গায় প্রেসারটা কিভাবে অ্যাবজর্ব করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই জিনিসগুলো আমরা আসলে ভালো মতো হয়তো শিখতে পারবো। আপনি দেখেন যে লাস্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অ্যারাউন্ড 130 একটা টোটাল ছিল, ওটা আমরা নিতে পারিনি। নুরুল হাসান সোহান, তাহিদ হৃদয় দুজনই ম্যাচ ফিনিশ করতে পারেননি। সো এই জিনিসগুলো যদি শিখতে পারে আমার মনে হয় আমাদের হ্যাঁ ন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো হবে। আমি একবারে শেষের দিকে আপনার কাছে জানতে চাই, 100 শুরু হয়েছে, মেল ফিমেল মানে উইমেনটাও আমরা দেখছি 100-এর, এবং এর আগেও কিন্তু আমরা এটা দেখেছি। এবং যদি বলি যে গ্লোবালি যে লিগগুলো হয়, ফ্রান্সাইজি লিগগুলো, তার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটা ম্যাচ এবং টুর্নামেন্ট যদি বলি, এটাতে কিন্তু আসলে অনেক ভালো ভালো প্লেয়ার পার্টিসিপেট করেন। সো এই যে রিসেন্ট ফেজ যেটা শুরু হয়েছে 2026-এর, এই ফেজটা নিয়ে আপনার কাছে জানতে চাই সংক্ষেপে। টুর্নামেন্টে একটু অন্যরকম মাত্রা এসেছে, এটা যোগ হয়েছে না বিয়োগ হয়েছে সেটা বলা মুশকিল, বাট বেশ কিছু ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি এখানে এসেছে। আপনি যদি সাউদার্ন ব্রেভ বলেন, জি, বা লন্ডন স্পিরিট বলেন, এই জায়গায় ওভাল ইনভিনসিবলসের পরিবর্তে এমআই লন্ডন এসেছে, সাউদার্ন ব্রেভ মেবি দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিয়েছে, তারপরে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিও এখানে রয়েছে, লিডস নামে তাদের টিম রয়েছে। সো একটা আইপিএল ভাব এটার মধ্যে ঢুকে পড়েছে। এখন জানি না যে এটা আসলে টুর্নামেন্টের আকর্ষণ কতটা ধরে রাখবে বা বাড়াবে বা কমাবে কিনা, এটা টুর্নামেন্ট আসলে সামনে গেলে বোঝা যাবে। বাট যেটা উল্লেখযোগ্য, অনেক কোয়ালিটি ক্রিকেটার সেখানে রয়েছে, এবং আমি সবসময় বলে থাকি যে আইপিএল এর পরেই যদি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকে যেখানে আমরা একসাথে অনেকগুলো কোয়ালিটি ক্রিকেটার্সের মেলা দেখতে পারি, সেটা আসলে 100। এবং একই সাথে মেল এবং ফিমেল দুটো ভার্সনে খেলা হচ্ছে, দিনের শুরুতে ফিমেলদের যেই টিমগুলোর খেলা হচ্ছে, রাতের বেলা আবার মেলরা সেম ব্যাচ একই মাঠে। সো এটা বেশ আকর্ষণীয় এবং অনেকটা অর্গানাইজড একটা টুর্নামেন্ট, শুধু কিন্তু ইন টার্মস অফ প্লেয়ার না, এটা কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে, কতটা অর্গানাইজড বিষয়টা, সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে।